পারসেপশন নিয়ে আমরা কথা বলতে চাই যে আমাদের দেশের ক্রিকেট ভক্তরা তাদের একটা বড় অংশ মনে করছে যে বাংলাদেশের সাথে এক ধরনের কারসাজি ষড়যন্ত্র করা হচ্ছে এবং সেটার কারণ হচ্ছে ধারাবাহিক কিছু ঘটনা। যেমন 19শে মার্চ 2015 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ মেলবোর্নে, সেই ম্যাচে দুটো ঘটনা। মাহমুদুল্লাহ রিয়াদকে আউট ঘোষণা করা, শিখর ধাওয়ান ক্যাচ নিয়েছিল, সেটা আসলে তার পা ওই বাউন্ডারি লাইনে লেগেছিল কি লাগেনি, রোহিত শর্মা আউট হয়ে গিয়েছিল কিন্তু সেটাকে নো বল কল করা, সেই ঘটনা। এরপর আইসিসির প্রেসিডেন্ট আহম মোস্তফা কামাল তাকে ফাইনালে ট্রফি হস্তান্তর করতে না দেওয়া এবং পরবর্তীতে একই দিন 19শে মার্চ বাংলাদেশের দুজন বোলারকে নিষিদ্ধ ঘোষণা করা। এই যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটছে, এটা কি শুধুমাত্র কোইন্সিডেন্স নাকি এটার পেছনে আসলেই কোনো রকমের কারসাজি আছে? আপনার কি মনে হয়? না দেখেন, মানে জিনিসটা আপনি যেটা বললেন, আপনি যেভাবে জিনিসগুলো ব্যাখ্যা করলেন, মিলালেন, এই জিনিসগুলো যেন মিলতে থাকে, কোইন্সিডেন্স কোনটা যে একটার পর একটা মিলছে, যখন একটার পর একটা মিলে মিলে একটা উপসংহার তৈরি করে, আমরা তো ঘটনাগুলো দেখি যে এটা হলো আচ্ছা এটা অ্যাক্সিডেন্ট, এটা ইনসিডেন্ট, এবং সবই যখন হচ্ছে তখন তো আপনি একটা কিছু মেলাবেন, এবং সেই মিলিয়ে আমরা যে জায়গাটা দেখি যে তার সবগুলোতেই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোনো একটা দেশ, কোনো একটা পক্ষ, কোনো একটা গোষ্ঠী এর মাধ্যমে লাভবান হচ্ছে। ফলে তো একটা কনক্লুশনে কিন্তু আমরা পৌঁছতেই পারি। এবং সেই জায়গাটা কি, জায়গাটা হচ্ছে আমি যেমন মনে করি পার্সোনালি, যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু অনেকগুলো ইস্যুতে আমি বেনিফিট অফ ডাউট দেওয়ার পক্ষে। যেমন ধরেন ওয়ার্ল্ড কাপের নো বল, আমি কিন্তু বেনিফিট অফ ডাউট দেওয়ার পক্ষে, যেটা হতে পারে আম্পায়ার মনেই করতে পারেন 50-50 হতে পারে, একদিন হতে পারে। এখন মনে করেন মনে করতে করতে যখন এসে আমি দেখছি যে তাসকিনের ক্ষেত্রে এটা তো আমি চাইলেও আমরা কেউ বেনিফিট অফ ডাউট দিতে পারবো না, বিকজ ক্লিয়ার ভায়োলেশন অফ রুলস, মানে অন্তত 2 থেকে 3 বার কিন্তু এখানে রুল ভায়োলেট হয়েছে, আইন ভঙ্গ করা হয়েছে। আইন যখন এরকম ভঙ্গ করে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে, তখন কোয়েশ্চনটা কি হয়? এখন যেমন আমার মনে হচ্ছে তাহলে এর আগে যেগুলোকে আমরা বেনিফিট অফ ডাউট দিয়ে আমরা কোইন্সিডেন্ট মনে করে ছাড় দিতে চেয়েছি, তাহলে তো ওইগুলো কোইন্সিডেন্ট, ওইগুলো ছাড় দেওয়ার মতো না। এবং এইভাবে কিন্তু পারসেপশনটা তৈরি হয়। হয়তো আমরা একটা জায়গায় হয়তো একদল মানুষ মনে করছে এটা অন্যায়, আরেক দল মনে করছে না, এর ভিতরে একটা যুক্তি আছে। তারপর যখন আরেকবার দেখা যাবে, যেমন ধরেন যে নবলের ঘটনা, তারপর হচ্ছে মুস্তফা কামালের ঘটনা আছে, একদল আচ্ছা ঠিক আছে উনি বাড়াবাড়ি করেছেন, তারপর যখন এটা ঘটলো, তখন হয় কি আস্তে আস্তে ওই বেশিরভাগ লোকের কাছেই মনে হয় যে আমরা অযৌক্তিকতার শিকার হচ্ছি, আমরা অন্যায় শিকার হচ্ছি। তখন আস্তে আস্তে একটা পারসেপশন তৈরি হয়, এবং সেই পারসেপশন যখন তৈরি হয়ে যায় তখন কি হবে, তখন একটা 50-50 ইনসিডেন্টও কিন্তু আমরা 100% মনে করবো এটা অন্যায় হয়েছে। এবং যখন পারসেপশনটা এইভাবে তৈরি হয় তখন এটাকে দৌড় করা খুব মুশকিল। এবং যতগুলো আপনি দেখবেন যে রাইভালরি তৈরি হয়, এই রাইভালরিগুলো কিন্তু এইসব ঘটনাবলীর সমন্বয়ে একটা পারসেপশন তৈরি হয়, জনমানুষের একটা মতামত তৈরি হয়, এবং সেই মতামত এমনভাবে তৈরি হয় যে তখন ছোট ছোট ঘটনাকে মানুষ অনেক বড় করে দেখে, এবং তখন লজিক থাকে না, তখন এক ধরনের হিংস্রতা, বন্যতা তৈরি হয় কম্পিটিশনের মধ্যে, এবং খেলাটা আক্রান্ত হয়। ফলে আমি মনে করি যে এখন আসলে এটা কোইন্সিডেন্ট বলার কোনো সুযোগ নেই। আমরা যদি একের পর এক দেখি, স্পেশালি আমি তাসকিনের ঘটনা, আমি আসলে অন্য কিছু যেতেই চাই না, এই ঘটনায় যেভাবে হয়েছে, এটা আমি শুধু তাসকিন না, এটা যদি পৃথিবীর অন্য দেশের অন্য কোনো বলার হতো তাহলে আমি বলতাম যেটা অবিচার হয়েছে। রানাতুঙ্গের সময় আমরা বলেছি না, রানাতুঙ্গের সময় প্রতিবাদ করেছে। এখানে আমি একটা ছোট্ট জিনিস একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে এখন আমরা যে আপিলে যাচ্ছি, আমি জানি আপনি যেটা বললেন যে কথা বলেছেন আইসিসি সভাপতির সঙ্গে, আমার কাছে মনে হয় এই পার্টিকুলারলি এই জায়গায় ল অনুযায়ী আপনি রিভিউ করাতে পারবেন, আপিল করতে পারবেন। এই জায়গায় না গিয়ে আমাদের আসলে আইসিসি প্রেসিডেন্ট সর্বোচ্চ পর্যায়ে যাওয়া উচিত, কারণ যারা এরা তো প্রক্রিয়াটা ভঙ্গ করেছে, সো এদের কাছে আসলে আপনি না গিয়ে আপনার যাইতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ। এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করতে চাই যে 1999 তে যখন শোয়েব আখতারকে ব্যাক করানো হলো, 11 দিনের ভেতরে শোয়েব আখতারকে আবারও ক্রিকেটে ফিরিয়ে আনা হয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলতে নেমেছিলেন। তাহলে কি সম্ভব? সম্ভব, দ্রুত সম্ভব। ইয়াতে 99 তে ঘটনাটা কি হয়েছিল আমি বলি, তখন তো এত আইন কানুন, এত ল্যাপটপ ছিল না, তখন আম্পায়ারের ন ডাকতো, একটা টেকনিক্যাল কমিটি ছিল, তারা এক ধরনের বলে দিত যে হ্যাঁ এটা ব্যাটিং। তো এরকম একটা ঘটনা হয়েছিল, ওইটার প্রেক্ষিতে যেটা হয়েছিল, এটা ডিবেট দেখা দিল, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ, পাকিস্তানের রিয়াক্ট করলো। তখন আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া উনি জাস্ট উনার সিদ্ধান্তে রুলিংয়ে কিন্তু এটা বাতিল করে দিলেন। উনি বাতিল করলে বলেন এটা ফার্দার অ্যাসেস হবে, এটা বাতিল। এবং উনি তখন একটা কথা উঠেছিল, উনি তখন বলেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু জায়গা থাকে, কিছু কিছু জায়গায় যখন টেকনিক্যাল কমিটি থাকবে, টেকনিক্যাল সাইড, কিন্তু টেকনিক্যাল কমিটির তার যে সীমানা আছে, যদি মনে হয় যে সেই সীমানার জায়গাটা তার চর্চার জায়গায় কোনো একটা জিনিস ঠিক হয়নি, তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু সবার উপরে, কাজে অ্যাডমিনিস্ট্রেশন তার প্রভাব খাটাতে পারে। সো এই জায়গায় যেহেতু প্রক্রিয়াটার মধ্যে একটা অযৌক্তিকতা আমরা দেখছি, ফলে ফার্দার রিভিউ 11 দিন 10 দিন আবার রিভিউ, এগুলো না, এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তে এটা উইথেল করে, স্থগিত করে, তারপর হচ্ছে পরবর্তী প্রসেসে যাওয়া উচিত। এবং বাংলাদেশের এই জায়গাটা লড়াই করা উচিত, যেটা কোনো রিভিউ মানে রিএসেস না, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত, স্থগিত হোক, তারপরে গিয়ে। এবং এই জায়গাটা করা উচিত। এবং আমি মনে করি যেহেতু এই পার্টিকুলারলি এই জায়গায় আমরা পরিষ্কার দেখাতে পারছি, এর আগের জায়গাগুলো কি, আপনি নবলের ক্ষেত্রে বা মনে করেন যে মুস্তফা কামালের ক্ষেত্রে কিন্তু আমরা পারসেপশন দিয়ে লড়াই করছি, তথ্য প্রমাণ ছিল না। এইবার যেহেতু স্পেসিফিক তথ্য প্রমাণ আছে, কাজে আমাদের উই শুড ফাইট টিল দ্য এন্ড। এবং এইটার যেহেতু সুযোগ আছে, কিন্তু আপনি লোজান আদালত পর্যন্ত যেতে
যেতে পারেন, আমি বলছি না যে যেতে হবে, আপনি কিন্তু এই অনেকগুলো জায়গা আছে এবং স্থগিত পাওয়া যে কোনো জায়গায় স্থগিত কখন হয়, যখন কোনো আইনের কোনো ব্যত্যয় ঘটে, প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটে, যে কোনো দেশের আইনে যে কোনো আইনের নিয়ম হচ্ছে প্রথমে এটা স্থগিত করে পুনর্বিচারের আয়োজন করা। ফলে আমরা চাইবো যে এটা স্থগিত করার পারসুয়েশনের দিকে যাওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় বিসিবির মানে পার্সু করা এবং স্থগিত করে তারপর রিএসএস এর কথা বলা। হাসিবুল হাসান শান্ত